সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ শুরু হলো ছন্দপতন। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক খুনের ঘটনা ঘটে চলেছে পলাশপুর গ্রামে। কে আছে এর অন্তরালে? খুন করার পদ্ধতি বলছে সে যেই হোক সে একজনই। কে সেই খুনি, আর কেনই বা সে এক অদ্ভুত পদ্ধতিতে একের পর এক খুন করে চলেছে জানতে হবে তো। তাই আমি গল্পের সূত্রধার সেবা নিয়ে এসেছি এরকমই এক রোমহর্ষক উত্তেজক গল্প। কাহিনীকার সেই রণদৃপ্তশীল। গল্পের নাম সে ফিরে এসেছে। আজকে মাহেশ্বরী প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হতে চলেছে লেখক শ্রী রণদৃপ্তশীল মহাশয়ের লেখা গল্প সে ফিরে এসেছে। শুরু হচ্ছে আজকের নিবেদন সে ফিরে এসেছে। সালটা আন্দাজ 1945 কি 46। মধ্যরাত, মেঘাচ্ছন্ন আকাশ। পলাশপুর গ্রামে এবার শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। স্বাভাবিকভাবেই মানুষ এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। মাঝে মাঝেই মেঘরাশি সরে যাচ্ছে আর নিজেকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে এক ফালি চাঁদ। আর সেই চাঁদের আলোয় ফুটে উঠেছে একটা ভয়ঙ্কর মুখ। কপালে বেশ কালো লম্বাটে এক তিলক আঁকা। শরীরে বোধহয় কালো এক আলখাল্লা রয়েছে। তার কিছুটা দেখা যাচ্ছে চন্দ্রালোকে। তান্ত্রিক ভৈরবানন্দ গাঁয়ের মধ্যপ্রান্তে এক খোলা জায়গায় তিনি বসে আছেন। মুখ দিয়ে বিড়বিড় করে বলে চলেছেন কিছু মন্ত্র। মাঝে মধ্যে একটা শিয়ালের ডাক স্থানটির পিনপতন নীরবতাকে খান খান করে দিচ্ছে। কিন্তু বহুক্ষণ মন্ত্র উচ্চারণ করেও আশেপাশে কোনো পরিবর্তন লক্ষ্য না করতে পেরে তিনি ভাবলেন, ব্যাপার কি? কিন্তু তার অগোচরে তার চেয়ে বেশ কয়েক হাত দূরে একটি বটবৃক্ষের ডাল থেকে এবার কাণ্ড বেয়ে নেমে আসছিল একটি অদ্ভুত প্রাণী। ধীরে, অতি ধীরে। তাকে দেখে কেউ বলবে না যে সে এই ইহজগতের কোনো প্রাণী, কিন্তু কাছ থেকে দেখলে দেখা যায় একটি নারীর মুখ। বীভৎস, মুখের প্রায় সবটাই পুড়ে গিয়েছে। দুটি হাতে ভর দিয়ে চলছে সে। তান্ত্রিক ভৈরবানন্দ খানিক ভেবে আর একটু মনোযোগ দিয়ে মন্ত্র উচ্চারণ করতে যাবে, সহসা তার পৃষ্ঠদেশে একটি শীতল হাতের স্পর্শ অনুভব করলেন তিনি। নারী কণ্ঠে একটি মৃদু হাসি শুনতে পেলেন তিনি। পশ্চাতে ফিরেই চমকে উঠলেন তিনি। সেই বীভৎস নারী মূর্তি কিছু করার পূর্বেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সে। আর পর মুহূর্তেই তার ডান হাত শূন্যে উঠে যায়। নিশিরাতের বঙ্কিম চন্দ্রালোকে দেখা যায় নারী মূর্তিটির হাতে একটি ধারালো কাঁচি। সজোরে সেটা ধেয়ে এসে ভৈরব তান্ত্রিকের কণ্ঠে ক্ষতবিক্ষত করে দেয়। আর্তনাদ ভৈরব করতে পারলেন না, কারণ নারীটির বাঁ হাতটা ছিল তার মুখে। ডাক্তার আলী নিজের ঘরে নিদ্রা দেবীর আরাধনা করছিলেন। কলকাতায় পাকাপাকিভাবে প্র্যাকটিস করেন। কিছুদিনের জন্য পলাশপুর গ্রামে এসেছেন। তার বন্ধু এই গ্রামের জমিদার জয়চাঁদ সামন্তের জন্মদিন আর 5 দিন পর। খুব খোশ মেজাজি ছিলেন। এই গ্রামে তার বাবার নির্মিত দোতলা বাড়িতেই উঠেছিলেন। দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত ডাক্তার আলী তাড়াতাড়ি শুয়ে পড়লেন। সহসা শয়নকক্ষের ভেজানো দরজাটি আস্তে করে খুলে গেল। নিঃশব্দে প্রবেশ করল একটি নারী। নারী হলেও অদ্ভুত প্রাণী বললে দোষের হবে না। চার পেয়ে প্রাণীর মতো হাতে পায়ে ভর দিয়ে চলছিল সে। মাথার চুলগুলো প্রায় মুখের ওপর এসে পড়ছিল। মুখের সিংহভাগটাই পুড়ে গিয়েছে। হাতে পায়ে ভর দিয়ে কেমন যেন মাকড়সার মতো ক্রমশ এগিয়ে আসছিল ডাক্তার আলীর দিকে। সহসা ডাক্তারবাবুর ঘুম ভেঙে গেল। কিছু একটা আন্দাজ করে টর্চটা বালিশের তলা থেকে বার করে মেঝের দিকে আলো ফেললেন। না, কেউ নেই। টর্চটা হাতে ধরে
যেই না শুলেন অমনি কানে আওয়াজ পেলেন, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। খুব ক্ষীণ সেই আওয়াজ, স্বরটা উপর থেকে আসছে। আলো উপরে ফেলতেই তার উপর এসে পড়ল সেই 4 পেয়ে নারী। একটা চাপা গর্জন শোনা যাচ্ছিল সেই বীভৎস দর্শন নারীর। মুখ দিয়ে অনবরত লালা পড়ছিল। ডাক্তার আলী বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। সেই নারী তার বাঁ হাতটা তুলল। ডাক্তার আলী স্পষ্ট দেখলেন তার হাতে একটা ধারালো কাঁচি। তারপরেই কাঁচিটা দৃঢ় হাতে নেমে এসে সোজা বিঁধে গেল তার গলায়। গ্রামোফোনে প্রিয় শিল্পীর রবীন্দ্রসঙ্গীত চলছিল, আর তার তালে তালে মাথা দুলিয়ে সঙ্গীত উপভোগ করছিলেন পলাশপুরের দোর্দণ্ড প্রতাপ জমিদার জয়চাঁদ সামন্ত আর তার দেওয়ান রাধিকানাথ সহায়। দুজনের হাতেই বেলজিয়াম নির্মিত কাঁচের গেলাস, তাতে রয়েছে বিদেশি সুরা। জয়চাঁদ সামন্ত বেশ হৃষ্টপুষ্ট একজন মানুষ, মুখে মোটা পাকানো গোঁফ, মালকোচা মেরে ধুতি পরনে। তবে তার দেহ সুগঠিত হলেও মন ও চরিত্র একেবারেই নিকৃষ্ট। জমিদার হওয়ার দরুন সব রকম বদ নেশা তার ছিল। মদ, জুয়া, মেয়ে মানুষ, কিসের নেশা ছিল না তার। প্রায়ই কলকাতা থেকে বন্ধুদের নিয়ে শিকারে যেতেন। একজনকে বিয়ে করেছিলেন, কিন্তু তিনি সন্তান দিতে না পারায় সহধর্মিণীর বর্তমানে তার উপস্থিতিতেই আরেকজনকে বিয়ে করেন। দ্বিতীয় বধূ সন্তান দিতে পারলেও একটু দেরি হয়েছিল। তার মধ্যেই কামুক জয়চাঁদ শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা করেন বাইজি মহলের এক বাইজির সাথে। এতটাই চরিত্রহীন ছিলেন তিনি, মেয়ে মানুষের প্রতি তার পঙ্কিল মনের দুর্বলতা সম্বন্ধে গোটা পলাশপুর অবগত ছিল। তাকে এই কাজে প্রশ্রয় দিতেন দেওয়ান রাধিকানাথ। দেওয়ানকে ছাড়া 2 চোখে অন্ধকার দেখতেন জয়চাঁদ। দাদার এই কুকীর্তিকে 2 চোখে দেখতে পারতেন না তার ভাই রামচাঁদ সামন্ত। কলকাতায় পৈতৃক ব্যবসা আর একটা বাগান বাড়ি আছে তাদের। ব্যবসার 1 ভাগ দেখে জয়চাঁদের পুত্র বিজয়চাঁদ সামন্ত, আর অন্যটি দেখেন তার আপন ভাই রামচাঁদ। তার 2 জন সহধর্মিণী বর্তমানে প্রয়াত। কয়েক মাস পূর্বে কি এক সমস্যা হয়, রামচাঁদকে সন্দেহ করেন রাধিকানাথ, ও তার কথাতেই রামচাঁদকে ব্যবসার ভাগ মিটিয়ে বার করে দেন জয়চাঁদ। ইচ্ছে থাকলেও পুরো ব্যবসায় অধিকারী তিনি হতে পারতেন না। সমগ্র জমিদারি ও ব্যবসার অর্ধেকাংশ লাভ করেন জয়চাঁদ, আর তার বাকি অংশ ও কলকাতার বাগান বাড়ি আসে রামচাঁদের ভাগে। বর্তমানে তিনি সেখানেই বসবাস করছেন, জয়চাঁদ কর্তৃক জমিদারি বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর। সঙ্গীত তখনও চলছিল, তা উপভোগ করতে করতে রাধিকানাথ বলেন, সাধু সাধু, আর 5 দিন পর হুজুরের 50তম জন্মদিন, ফরমায়েশ করুন হুজুর, কি সেবা করতে পারি। জয়চাঁদও মদ্যপ অবস্থায় বলে উঠলেন, অমন বলছো তো দেওয়ান, যাও শ্রীমান সাইগলকে আমার সামনে আনো, ওনার মুখে গান শুনতে বেশ লাগে। বেয়াদব এই গ্রামাফোন 50 বার পিন লাগাও, তো আজ করো, তোষামত করো, না ঝামেলা। রাধিকানাথ আপাত দৃষ্টিতে মো সাহেবের মতো আচরণ করলেও আসলে সে ছিল অতি ধূর্ত। জয়চাঁদ সামন্তের মতো উচ্ছৃঙ্খল ও অত্যাচারী একজন লোককে হাতের মুঠোয় রাখার ক্ষমতা তার ছিল। একটু ভুরু কুচকে রাধিকানাথ বললেন, হুজুরের তো ভোলা উচিত নয় যে হুজুরের একমাত্র আদরের বিজয় চাঁদ কতটা বিরোধী, অযথা পয়সা খরচে, তাই
হুজুরের এই ইচ্ছা আমি রাখতে পারবো না। হ্যাঁ। সহসা টেলিফোনটা বেজে ওঠে। রাধিকানাথ উঠে গিয়ে রিসিভার তুলে একটু অস্পষ্ট স্বরে বললেন, কে বলছেন? তারপরই তার মুখটা বেশ সাদা হয়ে গেল। মুহূর্তে নেশা কেটে গেল। আচ্ছা আচ্ছা, আমরা আসছি। রাধিকানাথ রিসিভার রেখে জয়চাঁদের কাছে গিয়ে বললেন, হুজুর হুজুর, ডক্টর আলী মারা গেছেন হুজুর। হ্যাঁ? লাফিয়ে উঠলেন জয়চাঁদ। কি বলছো দেওয়ান? ডক্টর আলী মারা গেছেন? কি করে? রাধিকানাথ বললেন, খুন হয়েছেন তিনি হুজুর। গলায় কাঁচি দিয়ে মারা হয়েছে বললেন, আর এও বললেন গলায় নাকি বৃহৎ দাগ হয়ে গেছে, গেঁথে গেছে। ডাক্তার বাবুর বাড়িতে আমাদেরকে এক্ষুনি যেতে হবে হুজুর। হ্যাঁ, চলো চলো। জমিদার বাড়ির এক্কা গাড়িতে চেপে জয়চাঁদ, রাধিকানাথ ও একজন পেয়াদা রওনা হলেন ডাক্তার আলীর বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে গাড়িটা থামতে এগিয়ে এলেন দারোগা অতুল মৈত্র। ভিতরে নিয়ে গেলেন তাদের। বিছানা বা আসবাবপত্র দেখে কোথাও কোনো হাতাহাতি হয়েছে এমন প্রমাণ পাওয়া যায় না। বিছানার উপর পড়ে রয়েছে ডাক্তার আলীর মৃতদেহটা। একেবারে কণ্ঠনালীতে কাঁচিটা গেঁথে দেওয়া হয়েছে। তার চোখ দুটো খোলা ছিল আর তাতে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। অতুল মৈত্র বলে উঠলেন, টর্চটা গতকাল রাত থেকেই জ্বলছিল, তবে একটা জিনিস দেখে বেশ খটকা লাগছে যে উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন কিছু একটা। প্রচণ্ড ভয় পেয়েছিলেন উনি। জয়চাঁদ সামন্ত মাথা নাড়লেন এবং বললেন, কোথা থেকে কি যে হয়ে গেল? ওনার কোনো শত্রু ছিল বলে জানতেন? এই বললেন অতুল মৈত্র। রাধিকানাথ হাত কচলাতে কচলাতে বললেন, মানে এই তো ভালো লোক ছিলেন ডাক্তার বাবু। ওনার যে কোনো শত্রু থাকতে পারে বলে এ তো স্বপ্নেও ভাবতে পারি না সাব। জয়চাঁদ বললেন, আর আলী তো বড় একটা এখানে আসতো না, কলকাতায় প্র্যাকটিস করত। এখানে কোনো কিছুর উপলক্ষে আসতো, যেমন 5 দিন পর আমার জন্মদিন, সেই উপলক্ষেই এসেছিল আলী। আলী সাহেব কোনোদিন কিন্তু চিত হয়ে শুতেন না। তাহলে তো এমন দাঁড়ায় যে ডাক্তারবাবুর উপর হয়ে কেউ বসেছে, তার হাত পা দুটো ধরে তার গলায় কাঁচিটা গেঁথে দিয়েছে। কিন্তু সে কে? মৃতদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হলে পরে জয়চাঁদ, রাধিকানাথ ও সেই পেয়াদা ফিরে এলেন। দুপুরে খাওয়ার সময় টেবিলে জয়চাঁদ ও রাধিকানাথ বসে দুজনেই গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। ভৃত্য আদেশ মতো কখনো জমিদারের পাতে ডাল তো কখনো দেওয়ানের পাতে ভাত দিচ্ছিল। সে চলে যেতে নিস্তব্ধতা ভেঙে জয়চাঁদ বললেন, দেওয়ান, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হুজুর অভয় দিলে আমি আমার ভাবনার কথা বলতে পারি। কিছুটা অন্যমনস্কভাবে কৃত্রিম হেসে বললেন রাধিকানাথ। জয়চাঁদ বললেন, অভয় দিলাম। আমি আসলে ভাবছিলাম ওই ভৈরবানন্দের কথা। ভৈরবানন্দ ডাক্তারবাবু আজ মারা গেলেন। উনি মারা গেলেন তার 2 দিন পূর্বে। ওনার মৃত্যুটাও কি মনভাবী হয়েছিল না? হ্যাঁ দেওয়ান, ভৈরবানন্দের গলাতেও ধারালো কাঁচি গাঁথা ছিল, চোখ ওই রকমই বিস্ফারিত। ওর সাধনা করবার জায়গাতেই ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। সত্যি কি হতে পারে বলুন তো? তবে কিনা হুজুরের শত্রুর অভাবও তো নেই।
একদিকে ভিন্ন ব্যবসায়ী, অন্যদিকে স্বদেশীরা। হুজুর তো ইতিমধ্যে সাহেবদের সাথে কর্মমর্দান করে বিপ্লবীদের কুনজরে পড়েছেন। তাদের মধ্যে কেউ যদি... ভুল হচ্ছে দেওয়ান, ভুল হচ্ছে। আমার ওপর আক্রোশ থাকতেই পারে অপর ব্যবসায়ী বা স্বদেশীদের, কিন্তু তাই বলে আলী বা ভৈরবকে মারবে কেন তারা? ডাক্তার আলী না হয় আমার বন্ধু, কিন্তু ভৈরবের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। ওর বাবা আমার পিতামহীকে সারিয়ে তুলেছিলেন, তাই তাদের সঙ্গে ঈষৎ সখ্যতা গড়ে উঠেছিল। তবে তো এক জনই এসবের পিছনে হতে পারে। কে সে দেওয়ান, কে? এমন সময় দারোয়ান এসে খবর দিল অতুল মৈত্র এসেছেন। তাকে হল ঘরে বসানো হয়েছে। তারা দুজনে হাত ধুয়ে উঠে বসার ঘরে এলেন। অতুল মৈত্র নমস্কার জানিয়ে বললেন, আসলে ডক্টর আলী ও ভৈরবানন্দ তো দুজনেরই মৃত্যু হয়েছে একইভাবে, আর দুজনকার সঙ্গেই আপনার পরিচয় ছিল। তাই একটি জিজ্ঞাসাবাদ করতে চাই আপনার জমিদার বাড়ির সকল সদস্যদের। ভৈরব যেদিন মারা গেল সেদিনই তো আপনাকে বলেছিলাম যে আমি বা এই বাড়ির কেউ ওর মৃত্যু সম্বন্ধে জানি না। এ খুনের ব্যাপারে আমরা... তাকে থামিয়ে দিয়ে রাধিকানাথ বললেন, আহা, হুজুর তো কোনো দোষ করেননি। তাহলে উনাদের মতো কাজটা করুক না। জেরা করা, দরকার পড়লে খান তল্লাশি করা, সব করুক। হ্যাঁ, করুক। অতুল বললেন, অসংখ্য ধন্যবাদ। এই, তোমরা গিয়ে সকলকে জেরা করো। ওকে, যাও। দুজন হাওলাদারের উদ্দেশ্যে কথাটা বললেন তিনি। জয়চাঁদ রাধিকানাথের পানে চাইতে তিনি স্রেফ চোখ টিপলেন। অতুল সেটা লক্ষ্য করলেন না। কিছুক্ষণ পর হাওলাদার দুজন ফিরে আসতে অতুল তাদের আড়ালে নিয়ে গিয়ে সব জানলেন। দিয়ে ফিরে এসে বললেন, জমিদার বাবু। হ্যাঁ দারোগা বাবু, বলুন। ডক্টর আলী এখানে কবে আসেন? কেন দারোগা বাবু? 2 দিন আগে যখন ভৈরব মারা গেল তখন আপনি তো দেখেছিলেন। ভৈরব মারা যাওয়ার ঠিক আগের দিন এসেছিল আলী। ডক্টর আলীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্নটা ছুড়ে দিলেন অতুল। এ আপনি কেমন ধারা প্রশ্ন করছেন দারোগা বাবু? আমি খুব ভেবে চিন্তেই প্রশ্নটা করছি জমিদার বাবু। আলী আমার বন্ধু ছিল। পলাশপুরে স্কুলের সহপাঠী ছিল আমার। পরে উচ্চশিক্ষা লাভের আশায় ও শহরে চলে যায়। তবে যোগাযোগ বরাবরই ছিল, চিঠি লেখা, টেলিফোন করা ইত্যাদি। যেমন একটা বন্ধুর সঙ্গে আর একটা বন্ধুর সম্পর্ক হয় তেমনই ছিল। আপনি সত্যি কথা বলছেন না জমিদার বাবু? আমাদের জমিদার বাবু জীবনে কোনোদিন মিথ্যে বলেনি। হ্যাঁ, মিথ্যে বাক্য উচ্চারণ করা থাকলে আমার জিহা খসে পড়ুক। হ্যাঁ, বললেন রাধিকানাথ। থামুন দেওয়ানজি। আপনার সব মোসাহেবি কথা জমিদার বাবুর ভালো লাগতে পারে, কিন্তু আমার নয়। দয়া করে সরকারি কাজে বাধা দেবেন না। জমিদার বাবু, আমি বলছিলাম যে আপনি সত্যি বলছেন না। জেরা করে জানা গিয়েছে যে গতকাল দুপুরে ডক্টর আলী আপনার উপর খুব রেগে যান এবং কাছারি ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে যান। উনি নাকি চেঁচিয়ে বলেন, জয়চাঁদ তুমি ভুল করছো, আমরা সবাই একটা মস্ত ভুল করেছি। মনে পড়ছে? আমি ঠিক বলছি তো জমিদার বাবু? জয়চাঁদের কপালে ঘাম দেখা দিয়েছে। অতুল মৈত্রের দৃষ্টি তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণতর হয়ে ওঠে। কি ভুল করেছিলেন জমিদার বাবু? ডক্টর আলী কি তার সঙ্গে জড়িত ছিলেন? বলুন জমিদার বাবু, বলুন, জবাব দিন। সাহেবদের সঙ্গে করমর্দন করে ভুল করেছিলেন হুজুর। এই বলে ওঠেন রাধিকানাথ। মানে? ভ্রু কুচকে বললেন অতুল। মানে ডাক্তার বাবু ছিলেন কংগ্রেস দলের বড় ভক্ত। হ্যাঁ, তাই সাহেবদের সঙ্গে হুজুরের ওঠা বসাটা ভালো চোখে দেখতেন না ডাক্তার বাবু, একদমই। তাই উনি বলেছিলেন যে হুজুর ভুল করছেন। হ্যাঁ, তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ, বলে ওঠেন জয়চাঁদ।
অতুল মৈত্রের সন্দেহ বলাই বাহুল্য এতে কাটল না, তবে তিনি আর অযথা প্রশ্ন করলেন না। অতুল মৈত্র বিদায় নিতে জয়চাঁদ বললেন, দেওয়ান, তুমি ধন্যী গো, তুমি আজ বাঁচালে আমায়। এই যে আপনি কি বলেন হুজুর, আপনার সেবায় লাগতে পেরে তো আপনার এই দাস ধন্য হয়েছে, ধন্য। তবে হুজুর, আপনার সাথে যে ডাক্তার বাবুর বিবাদ হয়েছিল, কই বলেননি তো? না না, আসলে ভৈরবকে তুমি ভালো চিনতে, তাই দারোগাবাবু তোমায় জিজ্ঞাসাবাদ করতে থানায় ডেকে পাঠিয়েছিল। তুমি গেলে আর তখনই আলী এসেছিল। খুব ভয় পেয়েছিল মনে হয়, শুধু বলল তুমি ভুল করেছো জয়চাঁদ, মস্ত বড় ভুল করেছো, সে ফিরে এসছে। জয়চাঁদ উঠে চলে গেলেন, কিন্তু রাধিকানাথ বসে রইলেন, মন দিয়ে ভাবলেন। আলোয় ঝলমল করছে জমিদার বাড়ির বাইজি মহল। তারই একটি ঘরে সুশোভিত পালঙ্কে বসে জয়চাঁদ ও এক বাইজি। বাইজি বলল, জমিদার বাবু, আর কতদিন আপনি ব্যাপারটা চেপে রাখবেন? আমার খুব ভয় করছে, গিন্নিমা জানতে পারলে কেলেঙ্কারি হবে। সহসা জয়চাঁদ তাকালেন তার দিকে। বাইজিটি ভয় পেয়ে গেল। জয়চাঁদ বেশ ঠান্ডা গলায় বললেন, আমি যদি বলি এ আমার সন্তান নয়। এ আপনি কি বলছেন জমিদার বাবু? ভয় বলে উঠল সেই বাইজি। তোমার পেটে সন্তান নয়, শয়তান আছে। শয়তানকে ধরে রেখেছো তুমি তোমার পেটে, যাতে আমার ক্ষতি করতে পারো তুমি। তারপরই বাইজির মুখ চেপে ধরে জয়চাঁদ, আর একটা ধারালো কাঁচি তুলে নেন তিনি তার হাতে। কাঁচিটা ডাক্তার আলীর ছিল। জয়চাঁদ সেটা তার পেটে ঢুকিয়ে দিল, আর তৎক্ষণাৎ ভেঙে গেল জয়চাঁদের স্বপ্ন। ধর্মড়িয়ে পালঙ্কের উপরে উঠে বসলেন তিনি। এ কি দেখলেন তিনি? পুরো পাঞ্জাবিটা ঘামে ভিজে গিয়েছে। কানে যেন শুনতে পেলেন বহু বছর পূর্বের কিছু কথোপকথন। জয়চাঁদ, এখনো দেহে প্রাণ আছে তো? কি করবে? জমিদার জয়চাঁদ সামন্ত তার কৃত পাপের কোনো প্রমাণ রাখে না আলী। কানে হাত চাপা দিলেন তিনি। এসব কি হচ্ছে তার সাথে? মনে মনে বেশ বুঝলেন কিছু একটা ঠিক হচ্ছে না। ব্যাপারটা নিয়ে দেওয়ানের সাথে কথা বলা দরকার ভেবে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। রাধিকানাথের ঘরে এসে তাকে ডেকে তুললেন তিনি। রাধিকানাথ বললেন, হুজুর, হুজুর কি বলতে চান একেবারে খুলে বলুন হুজুর, বলুন। আমি ভুল করেছি দেওয়ান, মস্ত বড় ভুল করেছিলাম, বললেন জয়চাঁদ। রাধিকানাথের চোখ বড় হয়ে গেল। উনি বললেন, এসব কি কথা বলছেন হুজুর? হ্যাঁ, আমি ভুল করেছিলাম আজ থেকে 21 বছর আগে, বড় ভুল। সেই কথাটাই শেষবারের মতো বলতে এসেছিল আলী। তখন বুঝিনি, এখন বুঝতে পারছি দেওয়ান। কি ভুল করেছিলেন? আমি বুঝতে পেরে গেছি দেওয়ান, এর পিছনে কে আছে। আশার আলো দেখা দিল রাধিকানাথের চোখে। কে করেছে হুজুর? নামটা বলুন, কালি লেঠেল কালু সর্দারকে দিয়ে ওকে খতম করে ফেলবো। হ্যাঁ। কপালে দুই হাতের আঙুলগুলো শক্ত করে ধরে জয়চাঁদ বললেন, রঙ্গিলা ভাই। রঙ্গিলা ভাই? হঠাৎ তার কথা আজ এত বছর পর কেন মনে হলো? স্বপ্নের কথাটা খুলে বললেন জয়চাঁদ। সমস্তটা শুনে রাধিকানাথ হো হো করে হেসে বললেন, একটা স্বপ্নের উপর ভিত্তি করে তো সব কথা বলছেন হুজুর এত রাতে? তাহলে তুমিই বলো না দেওয়ান, আজ প্রায় 21 বছর পর ওর স্বপ্ন কেন দেখলাম আমি? তা তো বলা
কঠিন আছে হুজুর, তবে রঙ্গিলা বাই যে আসবে না তা আমি নিশ্চিত। আরে দেওয়ান, মানুষ মরার পরেও অনেক কিছু। হুজুর, জয়চাঁদকে থামিয়ে দেন রাধিকানাথ। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার এই দাস আপনার পিতার আমল থেকে বাড়ির সেবা করে চলেছে, তাই এ বাড়ির কোনো ক্ষতি হোক তা এ বান্দা কোনো দিনই চায় না। তাই যেদিন হুজুর ভুল করে রঙ্গিলা বাইকে মেরে ফেলেন, সেদিন ভৈরবকে দিয়ে যা করার করে ফেলেছিলাম। ভৈরব যোগ্য করে তাকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে যেখান হতে সে কোনো দিনই আসতে পারবে না। একটু যেন আশ্বস্ত বোধ করলেন জয়চাঁদ। রাধিকানাথ বললেন, তার উপর হুজুর তো কোনো অপরাধ করেননি। ওই শয়তানি আপনার সর্বনাশ হেতু শয়তানের সাধনায় রত ছিল, নিজের গর্ভে তাকে ধরেছিল, তাকে আপনার সন্তান বলে চালাচ্ছে। কি মেয়ে চিন্তা করেছেন? আপনি ওকে মেরে ভালোই করেছেন, কারণ ওই শয়তান যদি ভূমিষ্ঠ হতো তবে শেষ হয়ে যেত, তাহলে সব সব শেষ হয়ে যেত। হ্যাঁ, ওসব নিয়ে ভাববে না। জয়চাঁদ এবার চিন্তার সাগরে ক্ষণকাল ডুবে থেকে বললেন, তাহলে কে এমন নৃশংসভাবে এই দুজনকে মারল? ভৈরব আর আলী দুজনেই তো পরোক্ষভাবে হলেও রঙ্গিলাবাইয়ের মৃত্যুর সঙ্গে জড়িত। রাধিকানাথ বললেন, হুজুর, কিছু মনে করবেন না, আমার মনে হয় এর পিছনে আছেন ছোট বাবু। বলো কি, রামচাঁদ রয়েছে এসবের পিছনে? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন জয়চাঁদ। কিন্তু ও তো এখন কলকাতায়, এর মধ্যে আসেও নি তো। আর সেই যে কলকাতার বাড়িতে গিয়েছে, আর তো ফিরেনি। হুজুর, আমার কিছু গুপ্তচর আছে, তাদের মাধ্যমে আমি সংবাদ পেয়েছি যে ছোটা বাবুকে নাকি এই গায়ে হফতা দুয়েক আগে দেখা গিয়েছিল। বলো কি দেওয়ান, তাহলে ওর মতলবটা কি? হুজুর, আপনি তো জানেনই, যেদিন জমিনদারি আয়ের হিসাবে আমি গরমিল পাই, আমি তৎক্ষণাৎ অনুসন্ধান করি ও শুনতে পারি, জানতে পারি যে ছোটা বাবু আমার অসতর্ক মুহূর্তে একটা মোটা অঙ্কের টাকা সরিয়ে দিয়েছিলেন। কি কাজের জন্য নিয়েছিলেন সেটা তিনি জানেন। সেদিন ঘটনাটা আপনাকে বলিও, আপনি আমার কথা মতো ছোট বাবুকে জিজ্ঞাসা করলে যখন তিনি সেই কথা বেমালুম অস্বীকার করেন, তখন আপনি তাকে বের করে দিলেন। ছোটা বাবু নিশ্চয়ই সেই অপমানের কথা ভুলে যাননি। साम्यवाद जब से इस देश में आया है, तब से ये প্রজা বিদ্রোহ লেগেই আছে। তাই হয়তো এই গায়ে উনি এসেছিলেন প্রজা লেলিয়ে হুজুরকে গদ্যচ্যুত করার জন্য। হ্যাঁ, তাই যদি হয় তাহলে আলী আর ভৈরবকে কেন মারলো? প্রশ্ন করলেন জয়চাঁদ। হুজুরের মনে যে রঙ্গিলা বাইকে নিয়ে একটা ভয়ে আছে তা তো ছোটা বাবু জানেন। তাই হুজুরের দুই পরিচিত 21 বছর পূর্বের কৃতকর্মে জড়িয়েছিলেন, তাদের দুই জনকেই তিনি মেরে ফেললেন যাতে হুজুরের মনে ভয় ধরে। কিন্তু উনি খুব ভালো করেই জানেন যে রাধিকা নাথ সহায় যতদিন বেঁচে আছে ততদিন এই বাড়ি বা হুজুরের গায়ে এক আঁচড় ভি আসতে দেবে না। তাই উনি আবার নিশ্চয়ই এবারে আমাকে মারার ছক কষবেন, আর তারপর একদম আখির মে উনি আপনাকে মেরে ফেলবেন হুজুর, আপনাকে। জয়চাঁদের মুখ ভয়ে সাদা হয়ে যায়। রাধিকানাথের দুই হাত চেপে ধরে উনি বলেন, দেওয়ান, চোখ কান বন্ধ করে তোমায় বিশ্বাস করেছি আমি। আজ আমি বিপদে পড়েছি, আমার মাথা কাজ করছে না, আমি শুধু বাঁচতে চাই দেওয়ান।
শান্ত হয়ে যান হুজুর, শান্ত হয়ে যান। আমার পরিকল্পনাটা শুনুন একবার। ছোটা বাবু চান আপনার মনে রঙিলা বাইয়ের ভয় ঢুকিয়ে দিতে, কিন্তু আমি বলছি হুজুর, রঙিলা বাই আসবে না, কোনো দিন আসবে না। কারণ আমি আর ভৈরব যজ্ঞের মাধ্যমে ওকে এমন ঘুমের দেশে পাঠিয়েছি যেখান থেকে ও কোনো দিন ফিরে আসবে না। একটু থেমে গিয়ে ভাবুক হয়ে যান, ভ্রু কুঁচকে যায় তার। যদি না যদি না যদি না কি দেওয়ান? যদি यदि না কেউ পুনরায় এই পৃথিবীতে তাকে ডেকে আনে। বলো কি? আতকে ওঠেন জয়চাঁদ। হেসে বিষয়টা এড়িয়ে রাধিকানাথ বলেন, এই দেখুন হুজুর, আসল কথাটাই বললাম না। রঙ্গিলা ভাইকে নিয়ে ভাববেন না হুজুর, এখন ভাবুন ছোটা বাবুকে নিয়ে। হ্যাঁ, ছোটা বাবু চান যেন তার প্রকরণ প্রজা লেলিয়েই হোক বা ভাড়াটে খুনি লাগিয়েই হোক আপনাকে মেরে তার অপমানের প্রতিশোধ নিতে। তারপর আমাদের আদরের বিজয় চাঁদকে মেরে সমস্ত সম্পত্তি আর ব্যবসার एक छत्र अधिपति होते। हाँ। রাগে গর্জে ওঠেন জয়চাঁদ। রামচাঁদের এত বড় আস্পর্ধা, আমাকে আর বিজয়কে হত্যা করবে সে? তাই বলছিলাম হুজুর, কেউটে ছবল দেবার পূর্বেই যদি কেউটেকেই আমরা শেষ করে ফেলি। হ্যাঁ? চমকে ওঠেন জয়চাঁদ। খলখলিয়ে হাসি হেসে ওঠেন রাধিকানাথ। কেউটে দমন করাটা হুজুরের কাছে কোনো নতুন ও কঠিন ব্যাপার নয়। এককালে কত কেউটে দমন করেছেন, করেননি? হেসে ওঠেন তিনি। আত্মগর্বে গর্বিত হয়ে জয়চাঁদ বললেন, কিন্তু রামচাঁদকে মারবে কি করে? ভাড়াটে গুন্ডা লাগিয়ে? আর তাছাড়া পাড়া গায়ে যা সম্ভব, কলকাতায় সাহেবদের এলাকায় তা সম্ভব নয়। হুজুরের চিন্তা কিসের? ছোটা বাবু পাড়া গায়ে আসবেন, ওইখানে হবে তার নিধন। হে হে করে হেসে ওঠেন শয়তান রাধিকানাথ। কিন্তু কি করে? আহা, শুনুন না, পলাশপুর গ্রামে পরশু মনসা মঙ্গল পালা হবে। হুজুর নিশ্চয়ই জানেন সেটা। হ্যাঁ, দাসী, চাকর, কোচওয়ান, দরওয়ান সকলেই আমাকে বলেছে আপনাকে বলতে যে পরশু সন্ধে থেকে পরদিন ভোর পর্যন্ত তাদের ছুটি দিতে। পুরো বাড়িতে তবে থাকবো শুধু আমি, আপনি আর রান্নার বামুন দিদি। তিনি সব সময় ঘুমান। আপনি কাল সকালে টেলিগ্রাম করুন ছোটা বাবুকে যে আপনি খুব অসুস্থ হয়ে আর তাকে আপনি দেখতে চান, आपकी तबीयत बहुत खराब, আর তার সকল দোষ আপনি মাফ করেছেন। তাকেও আপনার জন্মদিনে শরিক হতে বলছেন। আর টেলিগ্রাম পেয়ে উনি নিশ্চয় আসবেন। তারপর যা করার আপনার এদাস করবে। শুধু একটা জিনিস চাইবো। টাকা? যত টাকা চাও তত দেব। আগে হুজুর, রুপিয়া নেই, টাকা চাইছি না হুজুর, হুজুরের রিভলভারটা চাইছি। তৎক্ষণাৎ রাজি হলেন জয়চাঁদ। আহা, তুমি আমায় বাঁচালে দেওয়ান, এ যাত্রায় তুমি আমায় বাঁচালে। রাধিকানাথকে সাধুবাদ জানাতে জানাতে বিদায় নিলেন জয়চাঁদ। রাধিকানাথের উদ্দেশ্যে একটা প্রণাম করেই একটি খলখলিয়ে হাসি এসে উঠলেন। তার চোখে মুখে ওঠে এক নিজকে শয়তানি ভাব। নিজে নিজেই বলেন,
क्षमा করবেন জমিদার জয়চাঁদ সামন্ত, একটুখানি মিথ্যে বলতে হলো আপনাকে। আসলে জমিনদারির বার্ষিক আয়ের কিছু পয়সা আমি সরিয়ে রেখেছিলাম, ছোটা বাবু নয়। কিন্তু কি করতাম বলুন? আপনি যে সব ধরে ফেলেছিলেন, সব ধরতে পারলেন, শুধু আমার উপর বিশ্বাসটা ছড়তে পারলেন না। সেটা বুঝায় রাখতেই তো এত বছর আর খিদমত খাটলাম, সেই ছোটা বাবুকেই ফাঁসিয়ে দিলাম। আর শুধু একটা দিনের অপেক্ষা, তারপরে রামচাঁদ সামন্ত কে খতম করব আমি। তারপর একদিন গোটা জমিনদারের অধিপতি হব আমি। কারণ রাধিকানাথ সহায় না থাকলে জয়চাঁদ রামচাঁদ কোনো চাঁদি জমিনদারি রাখতে পারবে না। তাই জমিনদারি টাকা সরানোর অধিকার আমার আছে, এই জমিনদারির মালিক হওয়ার অধিকারও আছে। কলকাতা ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখছেন রামচাঁদ সামন্ত। অগ্রজ ভাই জয়চাঁদের মতো ছিলেন না তিনি, বরং সম্পূর্ণ ভিন্ন মেরুর তিনি। বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুটের কাছাকাছি উচ্চতা, সুরা ও নারীর কোনো আসক্তিই তার নেই। সুপুরুষ বলতে যা বোঝায় রামচাঁদ হলো তাই। সহসা সংবাদ পেলেন একটা টেলিগ্রাম এসেছে তার নামে। টেলিগ্রামে জানতে পারলেন দাদার শরীর খারাপ, অবিলম্বে পলাশপুরে আসতে বলেছেন। বন্ধু সুরেশ বসুর সাথে সেটা নিয়ে কথা বললেন তিনি। সুরেশ মাথা নাড়িয়ে সিগারে লম্বা টান দিয়ে বলল, রামচাঁদ, তুমি তো জানোই ওই দেওয়ান সহায় কত বড় ঘোরের লোক ভাই, আর তোমার দাদা আস্ত একটা মেরুদণ্ডহীন। তবুও পলাশপুর যাওয়ার সিদ্ধান্ত নিলেন রামচাঁদ। যেমন ভাবা তেমনই কাজ। রওনা হলেন তিনি। হয়তো না গেলেই তার পক্ষে ভালো হতো। সন্ধ্যা হতেই প্রস্তুত হলেন রাধিকানাথ। জয়চাঁদের কাছে যেতে তিনি তার রিভলভার রাধিকানাথকে দিলেন। চেম্বারে 2টি গুলি ভরেছেন জয়চাঁদ। সহসা রাধিকানাথ বললেন, বাস 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 হুজুর, 2টো গুলি কাফি আছে শত্রুকে মারার জন্য। 2টো গুলি ভরা হলো। মোটামুটি সবাই চলে গিয়েছিল পালা দেখতে। 7টা বাজে। এবার পালা শুরু হবে। সকলে চলে যেতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামলেন রাধিকানাথ। বামন দিদির ঘরে উঁকি মেরে দেখলেন বামন দিদি ঝিমোচ্ছেন। আস্তে আস্তে একদম বাইরের ফটকের সামনে এলেন। ফটক পুরো ফাঁকা। একজন অবশ্য থাকতে চেয়েছিল পাহারা দিতে, কিন্তু জয়চাঁদ তাকেও ছুটি দিয়ে দিলেন। ফটকের পাশে একটু ঝোপঝাড়, সেখানে বসলেন তিনি। হ্যাঁ, ঝোপঝাড়ের আড়াল থেকে বেশ ভালোভাবেই দূর অবধি দেখা যায়। এবার প্রহর গুনতে লাগলেন, সাথে স্বপ্নও দেখতে লাগলেন। গোটা সামন্ত বাড়ির একচ্ছত্র অধিপতি তিনি। টাকার গদিতে বসে, আর তার সামনে নাচছেন রঙ্গিলাবাই। এ কি, হঠাৎ রঙ্গিলাবাই? তাহলে কি তিনিও জয়চাঁদের মতো রঙ্গিলাবাইয়েরই কথা ভাবছিলেন? দেওয়ানজি, সহসা কানে একটা মিষ্টি আওয়াজ এলো। তৎক্ষণাৎ রিভলভার নিয়ে পিছনে ঘুরে তাকালেন। কন কন কে? হাঁক দিলেন। তারপর নিজের মনের ভুল ভেবে আবার দূরে চেয়ে রইলেন। সহসা একটা খিলখিল করে হাসির আওয়াজ শুনতে পেলেন। মেয়ে মানুষের হাসি। পরক্ষণে সেটা পাল্টে গিয়ে এবার রাধিকানাথ কান্নার আওয়াজ শুনতে পেলেন। কিছুতেই বুঝতে পারলেন না কি হচ্ছে এসব। সহসা দূরে একটা মানুষের অবয়ব দেখতে পেলেন।
এই তো আসছে তার শিকার, এগিয়ে আসছে তার মৃত্যুর দিকে। হায়নার দৃষ্টিহীনে রয়েছেন রাধিকানাথ। রামচাঁদ সামন্তের জীবন আর কিছুক্ষণেই শেষ হয়ে যাবে। ভালো করে দু হাতে রিভলভার ধরলেন, আলতো করে হাত রাখলেন রিভলভারের ঘোড়ায়। রামচাঁদের দেহটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, চারিদিক নিস্তব্ধ। এক পা, দু পা, দুবার গর্জে উঠল রাধিকানাথের পিস্তল। কোনো সাড়া শব্দ করার সুযোগও পেল না সেই হতভাগা মানুষটা। রাধিকানাথের আনন্দ আর বাঁধ বাঁধল না। যাই একবার লাশটা দেখে আসি। এই বলে উঠতে যাবেন, সহসা ঝোঁকটা কেঁপে উঠল। কিছু বুঝতে না পেরে পিছন ফিরতে চমকে উঠলেন। ক্রূর দেওয়ান রাধিকানাথ সহায়ের মতো মানুষের গা হিম হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে ও কি প্রাণী, হাতে পায়ে ভর দিয়ে রয়েছে। চার পেয়ে প্রাণী যেন আগুনে পুড়ে ঝলসে গেছে চামড়া। হাতে পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে দেহের সব হাড় বোধ হয় ভাঙা। একটা মাকড়সার চলার ভঙ্গি করে এগিয়ে আসছে সেই বিভৎস দর্শনা নারী মূর্তি। দেওয়ানজি, মৃদু স্বরে তার মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা, যেটা শুধু রাধিকানাথই শুনতে পেলেন। দেওয়ানজি, নাচ পছন্দ হয়েছে? দেওয়ানজি। শিউরে উঠলেন রাধিকানাথ। জীবনে অনেক বাইজির গান তিনি শুনেছেন, তাদের কণ্ঠস্বর আজও ভোলেননি। এই কথাটা, এই কণ্ঠস্বর তার পরিচিত। গিলাবাই, খিলখিল করে হেসে ওঠে রঙ্গিলাবাই। তারপর কান্না ভরা গলায় বলে, কি দোষ ছিল আমার দেওয়ানজি? নাচ গান কিছুতেই তো কোনো দিন নিরাশ করিনি। শরীরটাও আপনাদের হাতে সমর্পণ করেছিলাম, তাহলে আমাকে মারলেন কেন? জমিদার বাবু বিবাহিত জেনেও শুধুমাত্র তার সন্তানের অভাব মেটাতে এই শরীরকে আমি কাজে লাগালাম, কিন্তু আপনাদের এত লোভ, এত লোভ। রঙ্গিলাবাই ঝাঁপিয়ে পড়ল দেওয়ানজির ওপর। রাধিকানাথ বুঝতে পারল তার হাত পা ক্রমশ অসাড় হয়ে আসছে, চলন বালনের ক্ষমতা লোপ পাচ্ছে। রঙ্গিলাবাই বলে চলল, আপনি তো সবটা জানতেন দেওয়ানজি, তাই না? আপনি জানতেন আমার গর্ভে কোনো শয়তান ছিল না, আমি কোনো রকম সাধনা করিনি, তবুও নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি জমিদার বাবুকে কুমন্ত্রণা দিলেন, তাই না? রাধিকানাথ মাথা নাড়লেন। পরন্তু তুমি এলে কি করে? তোমার তো আসার কথা ছিল না। ইয়াদি না। খানিক নীরব থেকে রাধিকানাথ বললেন, ইয়াদি না ভৈরব নিজে তোমাকে এই দুনিয়ায় ফিরিয়ে আনে। হেসে ওঠে রঙ্গিলাবাই। তার হাত উপরে উঠে যায়। চাঁদের আলোয় রাধিকানাথ দেখলেন সেই হাতে একটা ধারালো কাঁচি। কাঁচিটা চেনেন তিনি, ডাক্তার আলীর কাঁচি। এটা দিয়েই তার কথায় পরিকল্পনা অনুযায়ী বাইজি মহলে রঙ্গিলাবাইকে। আর ভাবার সময় পেলেন না তিনি। সজোরে কাঁচিটা এসে একেবারে ঢুকে গেল রাধিকানাথের গলায়। নীরবে একটু ছটফট করে তিনি মারা গেলেন। খানিকক্ষণ কাঠের মতো দাঁড়িয়েছিলেন রামচাঁদ সামন্ত। গুলি দুটো দেওয়ানজি ছুঁড়েছিলেন ঠিকই, কিন্তু যাকে লক্ষ্য করে ছুঁড়েছিলেন তিনি রামচাঁদ সামন্ত নন। একটি গরিব ছেলে। স্টেশনে দেখা হয়েছিল, পয়সার বড় দরকার ছিল ছেলেটির। সে বলল রামচাঁদের মাল সে বয়ে নিয়ে যাবে জমিদার বাড়ি পর্যন্ত, তার বদলে
নগদ কিছু টাকা নেবে সে। রামচাঁদও রাজি হয়ে যান, কিন্তু হতভাগ্যের পয়সা নেওয়া আর হলো না। উল্টে সে বেঘরে প্রাণ দিল। এতক্ষণ ভয়ে এগোবার সাহস পাননি তিনি। এখন এগিয়ে গিয়ে দেখলেন না, দেহে প্রাণ নেই ছেলেটির। তার বুঝতে ভুল হলো না, তাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছে। নির্ঘাত চোর নয়, ডাকাত ঢুকেছে বাড়িতে। পরিবারের কথা ভেবে বিচলিত হলেন তিনি। তৎক্ষণাৎ ছুটলেন থানার দিকে। মালপত্র ওখানেই পড়ে রইল। জয়চাঁদ গুলির আওয়াজ শুনতেই আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। কান ফাটানো অমন একটা শব্দ পেয়ে তার ঘরে ধর্মড়িয়ে আসেন বামন দিদি, কিন্তু তাকে ভুল বুঝিয়ে তার ঘরে পাঠিয়ে দেন জয়চাঁদ। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন রাধিকানাথ এলেন না, চিন্তিত হয়ে জয়চাঁদ তখন নিজেই বেরিয়ে গেলেন বাড়ির বাইরে। ফটকের সামনে যেতেই তার হৃৎপিণ্ড যেন তার মুখে চলে এলো। তার সামনে পড়ে রয়েছে দেওয়ান রাধিকানাথ সহায়ের নিখর দেহ। সিগারেটের সুখ টান করতে ব্যস্ত ছিলেন দারোগা অতুল মৈত্র। ভৈরবানন্দ ও ডাক্তার আলীর নৃশংস হত্যার ব্যাপারেই ভাবছিলেন। এমন সময় ধর্মর করে থানায় এসে হাঁপাতে থাকেন রামচাঁদ সামন্ত। আরে আপনি আপনি তো কলকাতায় ছিলেন না, এখন কি করে এলেন? গতকাল দাদার কাছে টেলিগ্রাম পেয়ে আজ এলাম। টেলিগ্রামে দাদা লিখেছিলেন যে কোচোয়ান থেকে চাকর বাকর সবাই আজ পালাগান শুনতে গিয়েছে, তাই স্টেশন থেকে একটি ছেলের সাহায্যে বাড়ি আসছিলাম। সহসা আমার বাড়ির ফটকের পাশে ঝোপ থেকে গুলি চালায়। ছেলেটি মারা যায়। মনে হয় বাড়ি খালি পেয়ে চোর ঢুকেছে। তো তাইও হতে পারে। চলুন শিগগির। জমিদার বাবু, একটা নারী কণ্ঠে সম্মিতি ফিরে পেলেন জয়চাঁদ সামন্ত। সামনে চেয়ে দেখলেন বিভৎস দর্শনা একজন নারী, কিন্তু চার পেয়ে প্রাণীর মতো হাতে পায়ে ভর দিয়ে চলে বেড়াচ্ছে। মুখ শত বিকৃত হলেও তাকে চিনতে বিন্দু মাত্র ভুল হলো না জয়চাঁদের। তখনই প্রাণপণে ছুটতে লাগলেন। এটুকু বুঝলেন আজ আর তার রক্ষে নেই। ছুটতে ছুটতে দারোয়ানের ছোট ঘরটা চোখে পড়ল। জমিদার বাড়ির মধ্যে অন্য একটি ঘর, যা 12 মহলে নির্মিত, সেটাই দারোয়ানের। খোলা রেখে গিয়েছিল দারোয়ান। সেখানে ঢুকে দরজা দিলেন। অনেকক্ষণ হাঁপালেন, দিয়ে উপরে চাইতেই দেখলেন সেই বিভৎস দর্শনা নারীটিকে। এক লাফে জয়চাঁদের উপর লাফিয়ে পড়ে নারীটি। রঙ্গিলা ভাই, আমি ভুল করেছিলাম। দেওয়ানের কথা শুনে কিছু যাচাই না করে তোমাকে মেরে ফেলাটা আমার উচিত হয়নি। আসলে এত রেগেছিলাম, আমায় ক্ষমা করে দাও। রঙ্গিলা ভাই বলে উঠল, 21 বছর আগের সেই দিন কতবার আপনাকে বলেছিলাম আমার গর্ভে আমি কোনো শয়তানকে ধরিনি, কিন্তু আপনি এতটাই মেরুদণ্ডহীন একজন মানুষ ছিলেন যে আমার কাকুতি মিনতি আপনি স্রেফ কানেই তুললেন না। বুঝেছিলেন কত কষ্ট হয়েছিল আমার আর আমার গর্ভস্থ শিশুর, যখন আমার গলায় একটি ধারালো কাঁচি আপনি ঢুকিয়ে দেন। আমার ভালোবাসার কোনো দাম ছিল না। দেওয়ানজি তো সাক্ষাৎ শয়তান ছিলেন। ভৈরব তো আমার আত্মাকে এই পৃথিবী থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল, যাতে আমি আমার অন্যায়কারীদের শাস্তি দিতে না পারি। কিন্তু আমি ফিরে এলাম। আমায় ক্ষমা করো রঙ্গিলা বাই, ক্ষমা করো। একটা হাসি খেলে গেল রঙ্গিলা বাইয়ের মুখে। হাতটা আস্তে করে উঠে যায় তার। জয়চাঁদ একটি ধারালো কাঁচি দেখতে পেলেন। শক্ত হাতে সেই কাঁচিটা রঙ্গিলা বাই গেঁথে দিল জয়চাঁদের গলায়।
এক লহমায় রক্তগঙ্গা বয়ে গেল। রঙ্গিলাবাইয়ের হত্যাকারী জয়চাঁদ সামন্ত ছটপট করতে করতে প্রাণ ত্যাগ করলেন। তীব্র আক্রোশে হাঁপাচ্ছিলেন দোর্দণ্ড প্রতাপ জমিদার জয়চাঁদ সামন্ত। তার সামনেই পালঙ্কের উপর পড়ে তার করণের ফাঁদে পড়ে রক্ষিতা হয়ে যাওয়া রঙ্গিলাবাই। তীব্র মরণ যন্ত্রণায় ছটপট করছেন সে। গলার একটা জায়গায় গেঁথে আছে একটা কাঁচি, জয়চাঁদের প্রাণাধিক প্রিয় বন্ধু ডক্টর রমজান আলীর সার্জিক্যাল কাঁচি। কোনো মতে কম্পিত হস্তে সেটা গলা থেকে বার করতে সক্ষম হয় রঙ্গিলাবাই। ব্যথায় আড়ষ্ট হয়ে আসে যেন তার দুটি হাত। তীব্র ক্রোধে সে চায় জয়চাঁদ ও তার ঠিক পেছনে দণ্ডায়মান দুই নরপশুর পানে। সহসা তার ওপর চেপে বসেন জয়চাঁদ। আক্ষেপ করতে করতে একসময় থেমে যায় অসহায় হাত পা দুটো। উঠে খানিক আশ্বস্ত বোধ করেন তিনি। দেহ থেকে মেয়েটির প্রাণ চলে যাওয়ার পূর্বে শেষবারের মতো তার মাধ্যমে নিজের শারীরিক ক্ষুধায় কিছুটা নিবৃত করেন। এগিয়ে আসেন ডাক্তার আলী। নাড়ি টিপে শুধু মাথা নাড়েন এবং মুখে একটা হাসি। জয়চাঁদের সেদিকে মন নেই। সে শুধু চেয়ে আছে এক দৃষ্টে রঙ্গিলাবাইয়ের মৃতদেহের দিকে। যৌবনের রস যেন ঠেলে বেরিয়ে আসছে লাস্যময় মুখটা থেকে। নিষ্প্রাণ মুখটা হেলে রয়েছে একপাশে। আবারও প্রাণহীন দেহটার উপর ঝাঁপিয়ে পড়তে যায় জয়চাঁদ, কিন্তু তাকে থামিয়ে দেয় ডাক্তার আলী। সামন্ত, লিভার, শি ইজ ডেড। এ জন্মে ও আর তোমার কাছে ধরা দেবে না। নিরস্ত হন জয়চাঁদ। ওই শয়তানি আর ওর শয়তান দুটোই শেষ। এবার অগ্রসর হলেন দেওয়ানজি। খুব উচিত কাজ করেছেন হুজুর। এবার কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়া উচিত আমার মনে হয়। সেই চিরাচরিত মিচকে শয়তানি ভঙ্গিতে বললেন তিনি। ঘরে প্রবেশ করলেন রক্তাম্বর পরিহিত এক তান্ত্রিক ভৈরবানন্দ। তিনি খানিকক্ষণ মৃতদেহের দিকে তাকিয়ে বললেন, অপঘাতে মারা গিয়েছে এই মেয়ে। তাছাড়া মরণের পূর্বে আপনাদের প্রত্যেককেই দেখেছে ওই মেয়ে। প্রেত পিশাচিনী হয়ে বদলাও নিতে পারে। ওই শয়তানির অসাধ্য কিছুই নয়। এক বিশেষ প্রক্রিয়ায় তাকে আমি ইহলোক থেকে বহু দূরে পাঠিয়ে দেব। জয়চাঁদ মাথা নাড়েন। ডাক্তার আলী বললেন, সেসব হবে ক্ষণ, আগে দেহটার একটা ব্যবস্থা হোক, না হলে বিপদে পড়ব সবাই। এরপর শুরু হলো নৃশংসতার আরেকটি অধ্যায়। মেয়েটা মারা গিয়েছিল, কিন্তু এবার তার দেহটাকে গুম করার পরিকল্পনা তৈরি হলো। রঙ্গিলার দেহটা রাজপ্রাসাদের এক অন্ধকার কিন্তু খোলা জায়গায় আনা হলো। প্রথমে ঠিক হলো একটা বাক্সে পুড়ে ফেলে মাটি চাপা দেওয়া হবে। দায়িত্ব ভার নিল জমিদার জয়চাঁদ সামন্তের কুখ্যাত লাঠিয়াল কালু সর্দার। রঙ্গিলার এক একটা হাড় ভেঙে গুড়িয়েও বাক্সে তাকে ঢোকানো গেল না। তখন দেহটা পুড়িয়ে ফেলার চেষ্টা করা হলো। প্রবল বর্ষায় সেটাও হতে দিল না। অবশেষে আধ পোড়া লাশটা মাটিতে পুঁতে দিল কালু সর্দার। সেদিন খুব রাতে দেওয়ান নিঃশব্দে গিয়েছিলেন অপর এক প্রকোষ্ঠে। প্রায় অন্ধকার সেই প্রকোষ্ঠে বসে এক মনে পাইপ টানছিল জনৈক ব্যক্তি। দেওয়ানজি বলেছিলেন, কাজ হয়ে গেছে হুজুর। আধারে না দেখতে পেলেও দেওয়ান রাধিকানাথ বুঝতে পেরেছিলেন মানুষটির মুখে খেলে গেল একটা বিশ্রী হাসি। ঠিক এমনটাই হয়েছিল 21 বছর আগে, আর তার ঠিক 21 বছর পর বাকিটা ইতিহাস। পুলিশের গাড়ি থেকে নেমে 4 জন হাওলাদার আগে ফটকের সামনে দাঁড়ালো। অতুল মৈত্র এগিয়ে এসে ঝোপের মধ্যে পিস্তল তাক করে ঢুকতেই চমকে উঠলেন। রামচাঁদ তার পাশে এসে দেখলেন দেওয়ান রাধিকানাথ সহায়ের মৃতদেহটা পড়ে রয়েছে। চোখ দুটো বিস্ফোরিত, গলায় একটা কাঁচি গাঁথা রয়েছে। তোমরা প্রত্যেকটা কোণ সার্চ করো। হাওলাদারদের নির্দেশ দিলেন অতুল মৈত্র। কিছুক্ষণের মধ্যেই দারোয়ানের ঘরে পাওয়া গেল জমিদার
জয়চাঁদ সামন্তের দেহটা। ওভাবেই মারা হয়েছে তাকে। দুটো লাশই ময়না তদন্তের জন্য নেওয়া হলো। অতুল মৈত্র কড়া নির্দেশ দিলেন যেন এখন গাঁ ছেড়ে কোথাও না যাওয়া হয়। আর এও বললেন যে শহরে বিজয়চাঁদকে টেলিগ্রাম করে এই দুঃসংবাদটা জানিয়ে তাকে সত্বর আসতে বলতে। পাহারা বসাতে চেয়েছিলেন অতুল, কিন্তু রাজি হলেন না রামচাঁদ। পুলিশ চলে যেতে বাড়ির বসার ঘরে বসলেন তিনি। বামুন দিদি খবরটা পেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বাড়িতে এখন একা রয়েছেন রামচাঁদ। ভালোই তো ছিল তার আর তার দাদার সম্পর্ক। কেন যে দেওয়ানজির মনে হলো সে জমিদারি আয়ের টাকা চুরি করেছে? আসলে সবটাই ছিল তারই কারসাজি। অতুল মৈত্রের একটা কথা কানে বাজতে থাকে তার। ভৈরব, ডক্টর আলী, রাধিকানাথ, জমিদার বাবু সকলেই খুন হলেন। কে এর পিছনে? কে? মনে হয় হাওলাদার রাম সিং এর কথাই ঠিক। ইহ জগতের কোনো প্রাণীর এ কাজ বোধহয় নয়। ইটস ভেরি মিস্টিরিয়াস ইনডিড। সহসা রামচাঁদের দুঃখী মুখে একটি হাসি ফুটে উঠল। একটা পরিচিত স্বর কানে এলো। জমিদার বাবু। সাথে বাইরের সব কটা শিয়াল একসাথে ডেকে উঠল। কিন্তু এতে রামচাঁদ ভয় পেল না, উল্টে তার হাসি আরো বৃদ্ধি পেল। সাবাস রঙ্গিলা ভাই, সাবাস বলে উঠলেন তিনি। তিনি দেখলেন দেওয়ালে মাকড়সার মতো করে নিচে নেমে আসছে রঙ্গিলাবাই। তুমি তোমার হত্যাকারীদের মারতে পেরেছো রঙ্গিলাবাই, সাব্বাস। তোমার মৃত্যুটা কোনোদিন আমি মন থেকে মেনে নিতে পারিনি। তাই তো ভৈরবকে ভুল বুঝিয়ে তোমায় আবার ফিরিয়ে আনিয়ে পৃথিবীতে। কিছু টাকার লোভেই বশ মারল ভৈরব। আসলে প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত আত্মাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা ওর ছিল না। তাই তো ওকে যখন হত্যা করলে ও কিছু করতে পারলো না। তোমার শক্তি কাছে ওর মন্ত্র কাজই করলো না। দেওয়াল থেকে এবার মেঝেতে নেমে এলো রঙ্গিলাবাই, দৃষ্টি একেবারে রামচাঁদের দিকে, মুখে প্রশান্তির হাসি। রামচাঁদ বলে চললেন, তুমি আবির্ভূত হয়েছিল বলেই তোমার 5 জন অন্যায়কারীকে দণ্ড দেবে তুমি। 4 জনকে শেষ করেছো তুমি। 5ম জমের নামটা বলে দিই। সে হলো আমার ভ্রাতুষ্পুত্র জয়চাঁদ সামন্তের পুত্র বিজয়চাঁদ। তোমার সন্তান ভূমিষ্ঠ হলে যে অতুল ঐশ্বর্য লাভ করত, তা এখন এই বিজয়চাঁদ ভোগ করছে। তাকে মেরে ফেলতে পারলেই কেল্লা। জয়চাঁদ সামন্তের বংশ ধ্বংস। প্রশান্তির হাসিটা হঠাৎ মিলিয়ে গেল রঙ্গিলাবাইয়ের। তার বদলে দেখা দিল প্রতিহিংসাত্মক এক হাসি। শীতল কণ্ঠে সে বলল, 5ম অন্যায়কারী বিজয়চাঁদ নয়, আপনি ছোটবাবু। কি বলে ওঠেন রামচাঁদ। তার দাম্ভিক অহংকারী পুরুষালী ভাব যেন একেবারেই দমে গেল। একটা অজানা ভয় বাসা বাঁধল তার মনে। তিনি দেখলেন রঙ্গিলাবাই এগিয়ে আসছে, ঠিক একটা মাকড়সার মতো। এ তুমি কি করছো রঙ্গিলাবাই? আমি তোমায় এই পৃথিবীতে নিয়ে আসতে সাহায্য করেছি, তুমি আমার মেরে ফেলবে? হ্যাঁ ছোটবাবু, কারণ এই নাটির গুরু তো আপনি। স্মরণ করুন 21 বছর আগের সেই রাত, মনে করুন। দুটি হাতে আর পায়ে ভর দিয়ে একটি 4 পেয়ে প্রাণীর মতো এগিয়ে আসলো রঙ্গিলাবাই। আর রামচাঁদের মনে পড়তে থাকে 21 বছর আগের সেই রাত। সাল 1925। অঝোরে বৃষ্টি পড়ছে সেদিন। প্রায় অন্ধকার এক প্রকোষ্ঠে নিঃশব্দে প্রবেশ করলেন দেওয়ান রাধিকানাথ সহায়। রামচাঁদ চুপচাপ বসে পাইপ টানছিলেন আর ধূম উদ্গীরণ করছিলেন। রাধিকানাথ বললেন, কাম হো গিয়া হুজুর। একটা হাসি ফুটে উঠেছিল অন্ধকারে আরামকে দাঁড়ায় বসে থাকা রামচাঁদের মুখে। নগদ টাকা বাড়িয়ে দিয়েছিলেন রাধিকানাথের দিকে।
জিভ কেটে তিনি বলেছিলেন, छोटा बाबू ये सब की क्या जरूरत है? हाँ থাক দেওয়ানজি, দাদার সাথে আমার জন্য এত বড় বেইমানিটা করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। কথা বলবেন না হুজুর, এই যে আমার পাপ আছে। কিচ্ছু পাপ নয় দেওয়ানজি, একেই বলে রাজতন্ত্র। দাদা লম্পট আর তত দিক ভিড়, তার হাতে এত বড় সম্পত্তি ভোগ করতে আমি কি করে দেখি? আপনি সাথে থাকলে দাদাকে মেরে ফেলা খুব একটা কঠিন হবে না, কিন্তু ওই রঙ্গিলাবাই সন্তান প্রসব করে ফেললেই হয়ে যেত। তার নিরাপত্তার ত্রুটি রাখত না দাদা, তাই জন্মের আগেই পথের কাঁটাকে নির্মূল করতে হতো। আর একটা লম্বা টান পাইপে দেন রামচাঁদ। তারপর বলেন, আর ভৈরবকেও বেশ ভালো কাজ করেছে। রঙ্গিলাবাইয়ের শয়তানের সাদিকা, শয়তান তার গর্ভে আছে। দারুণ গাঁজাখুরি গল্প বানিয়েছিল বটে, আর দাদা সেটাকে বিশ্বাসও করেছিল। ঠিকই আছে, কিন্তু প্রজা, তাদের কি বলা? ওরা কিছু আন্দাজ করলেও কিছু যায় আসে না। ওরা শুনে সব, কিন্তু মুখ খোলে না। খুলেই কালু সর্দার তাদের মুখ বন্ধ করে দেবে। হাসেন রাধিকানাথ। তাতে যোগ দেন রামচাঁদ সামন্ত। একটু একটু করে এগিয়ে আসছে রঙ্গিলাবাই, পিছিয়ে যাচ্ছেন রামচাঁদ। কিন্তু একসময় এরকম করে থাকলেও আজ আমার মন একেবারে স্বচ্ছ, তাই তো তোমায় ফিরিয়ে আনলাম। ছোট বাবু, আপনি আমায় ফিরিয়ে এনেছেন নিজের স্বার্থে। মাস দুয়েক আগে মিথ্যে দায় আপনার উপর চাপিয়ে আপনার সাথে বেইমানি করেন দেওয়ানজি। নিজে টাকা সরিয়ে তিনি আপনার ঘাড়ে দোষ চাপিয়ে দেন। জমিদার বাবু তো তার হাতের পুতুল, এক কথায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আপনাকে। তাই আপনি এই অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলেন। রামচাঁদের মুখে কথা সরে না। আহত বাঘিনীর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে রঙ্গিলাবাই। খলখলিয়ে হাসি হেসে ওঠে সে। হাত পা রামচাঁদের অসাড় হয়ে আসে। হাতটা উপরে ওঠে রঙ্গিলাবাইয়ের, হাতে একটা ধারালো কাঁচি। আপনারা কাউকে ভালোবাসতে পারেন না, কাউকে না। আপনারা কিছু টাকার জন্য অনেক নির্দোষকে পিষে ফেলতে পারেন, কিন্তু এই জমিদারি রাজতন্ত্রে আমার মতো সাধারণ মানুষের জীবন ধ্বংস করার কোনো অধিকার আপনাদের কারো নেই। তাই এই শাস্তি। শক্ত হাতে রঙ্গিলাবাই সেই ধারালো কাঁচিটা রামচাঁদের গলায় গেঁথে দিল। খানিকক্ষণ আক্ষেপ করে স্থির হয়ে যায় রামচাঁদ সামন্তের দেহ। সাধারণ মানুষের জীবনকে যারা পৈতৃক সম্পত্তি মনে করেন, তারা তো তাদের কৃতপাপের দণ্ড পেল, কিন্তু যারা সব জেনেও দিনের পর দিন চুপ করে থেকেছে, গলা টিপে মেরে ফেলেছে নিজেদের প্রতিবাদের ভাষাকে, তারা কি রেহাই পেল রঙ্গিলাবাইয়ের রোষানল থেকে? সম্ভবত না। এতক্ষণ পরিবেশিত হলো লেখক শ্রী রণদৃপ্ত শীল মহাশয়ের লেখা গল্প সে ফিরে এসেছে। বাচিক শিল্পীরা হলেন আকাশ, দিব্যেন্দু, মৌমিতা, দিবা বসু, শুভাশিস। পোস্টার টিম ডিভাইন কমেডি, মিউজিক দেবদত্ত। সমগ্র ব্যবস্থাপনা পরিচালনায় অনির্বাণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর ভালোবাসা ও শুভকামনা নিয়ে মাহেশ্বরী প্রোডাকশনসের সাথে থাকুন।